দর্শক, এখন চলছে রমজান মাস। রমজান মাসে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে নিয়ে জনগণ অতিষ্ঠ। রাজনীতি নিয়ে জনগণ কতটুকু সন্তুষ্ট সেই সম্পর্কে আজকের অনুষ্ঠানে রাজনৈতিক অতীত, বর্তমান এবং ভবিষ্যতে অনুষ্ঠানে আজকের অতিথি হিসেবে আছেন জামাতে অ্যাক্টিভিস্ট, বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, এখন যেহেতু ভাষার মাস, তো এই ভাষার মাসে দেখা যাচ্ছে বাংলা ভাষায় একটা শব্দ আছে, এটা ইনকিলাব। এই ইনকিলাব শব্দটা নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? আসলে বিষয়গুলো হলো, ইনকিলাব শব্দটি নিয়ে আমাদের খুব আলোচনার বিষয় না। ইনকিলাব শব্দের অর্থটি হলো একটি বিপ্লব বা পরিবর্তন। মূল বিষয়টি হলো আপনি কোন চিন্তা চেতনায় এই কথাটা বলতেছেন। একই শব্দ যদি আপনার চিন্তা আরেক রকম থাকে, অর্থের পরিবর্তন হয়ে যায়। যদি এটা ভারত সাথে সম্পর্ক রেখে বলেন তাহলে হবে এর অর্থ পজিটিভ, আর যদি আপনি পাকিস্তানের সাথে সম্পর্ক রেখে বলেন তাহলে অর্থটা হয়ে যাবে নেগেটিভ। ইনকিলাব উর্দু ভাষায় ব্যবহৃত হয়, মূলত এটি আরবি শব্দ, উর্দু ভাষায়ও ব্যবহৃত হয়। এখন আপনি কলকাতার চিন্তায় আপনার চেতনায় জাগ্রত আছেন কিনা, এটা হলো মূল প্রশ্ন। যদি কলকাতার চিন্তায় আপনি কথাটি বলেন তাহলে এটা কারো কাছে পজিটিভ আসবে, আপনার কাছে ভালো লাগবে না। যারা আমাদের এই দেশে সংস্কৃতিগত দিক থেকে কলকাতার উপর নির্ভরশীল, তারাই এই ইনকিলাব শব্দটিকে পজিটিভ ভাবে নিতে পারতেছে না। কিন্তু ভাই, দেখা যাচ্ছে বর্তমানে কয়েকদিন আগে দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এখানে শাহবাগ এখানে একজন মহিলা মানে ইনকিলাব শব্দটি নাকি জঙ্গির সাথে তুলনা করেছে। সেটা নিয়ে আপনি কি বলবেন? এই তো, অর্থাৎ আপনি যখন কাউকে জিহাদ শব্দ বলছেন তখন আপনি জঙ্গি হয়ে গেছেন, কারণ শব্দটি আরবি। জিহাদের একটি বাংলা শব্দটি হলো আন্দোলন। যখন আন্দোলন বলছেন তখন আপনি কি হয়েছেন? কর্মী, রাজনৈতিক কর্মী হয়েছেন। শব্দ কিন্তু একই, অর্থাৎ আরবি শব্দের সাথে আপনার মূল সমস্যাটা তদ্রূপ। এখানে ইনকিলাব শব্দটি আপনি কোন চেতনায় লালন করেন? আপনি কি বাম চেতনা লালন করেন? আপনি কি নাস্তিক চিন্তা লালন করেন? আপনি কলকাতার সংস্কৃতি লালন করেন? তাহলে আপনি তখন বলবেন ইনকিলাব শব্দটি জঙ্গি শব্দ। মূলত এটি একটি সংস্কারমূলক শব্দ। প্রতি যুগেই পৃথিবী সৃষ্টির পর থেকে বিভিন্ন জনসমাগমে, বিভিন্ন জনসমষ্টির এলাকায় এই শব্দগুলো বিভিন্ন ভাষায় ব্যবহৃত হয়ে আসছে। আমাদের সংস্কৃতিতে দুইটি ধারা স্পষ্ট, একটি বঙ্গীয় বা বাঙালি সংস্কৃতি আর একটি মুসলিম সংস্কৃতি। এই দুটি সত্তার বিকাশে বাংলা ভাষার প্রভাব আসলে কতটুকু? জি, সুন্দর একটি প্রশ্ন করছেন। বিষয়টি হলো যে সংস্কৃতি কাকে বলে সেটাই আমরা বুঝতে ব্যর্থ হচ্ছি। সংস্কৃতি মূলত হলো সংস্কার শব্দ থেকে। যে শব্দের মাধ্যমে কোনো সংস্কার হয় না সেটি সংস্কৃতি হয় না। তো ভাষা যুগে যুগে কি হয়েছে, বিভিন্ন ভূখণ্ড, বিভিন্ন জনমানুষের যে মৌলিক অধিকার কথা বলার, সেটাই কিন্তু একটি ভাষায় রূপান্তরিত হয়েছে। আমার ময়মনসিংহ অঞ্চলের বাংলা ভাষা আমি ভাত খাইবাম, এটাই আমাদের মায়ের ভাষা ছিল। কিন্তু পরবর্তীতে ভৌগোলিক কারণে সংস্কৃতির বিভিন্ন ধারা তৈরি হয়েছে। এখন এই যে মুসলিম ভূখণ্ড, যে আমাদের বঙ্গদেশ যেটা, বাংলাদেশে যেটা আছে, এখানে মুসলিম মেজরিটি। এখানে পারস্য শাসন করেছে, ইরান শাসন করেছে, ব্রিটিশরা শাসন করেছে, মুঘলরা শাসন করেছে। বিভিন্ন ভাষার মিশ্রণে আমরা এই জনসমষ্টিরা চলতেছি। এখানে আরবি এবং ফার্সির বিরাট একটা প্রভাব রয়ে গেছে, যে কারণে আমাদের ভাষাটা কিছু একটা মিশ্রিত ভাষা হিসাবে তৈরি হয়েছে। এটা মানুষ এভাবেই এটাকে লালন করে এই পর্যন্ত আসছে। পরবর্তী যুগে আমরা যখন দুইটি ধারা তৈরি হয়ে গেছে, কেউ রাশিয়া লেখাপড়া করতে গেছেন, তারা সরাসরি ওইখান থেকে বাম হিসাবে পৃথিবীতে বাংলাদেশে ফেরত আসছেন। ওইখানে নাস্তিক চিন্তা ভাবনা নিয়ে তারা লেখাপড়া করেছেন। আরেকটা অংশ আছে, তারা লেখাপড়া করেন, চিন্তা চেতনা লালন করেন কলকাতার। যেমন আপনাকে যদি বলি, এখন আপনি মাস্টার্স পাস করছেন, মাস্টারের বাংলায় আমরা বলি কি? সম্মান। সম্মানিত। কিন্তু এখানে শব্দ দেখবেন, বঙ্কিমরা শব্দ চয়ন করছে একে স্নাতকোত্তর। স্নাতকোত্তর কাকে বলে? যিনি স্নান করে উত্তীর্ণ হয়েছেন তিনি স্নাতকোত্তর। এটি হিন্দু সংস্কৃতির একটি ভাষা, কিন্তু আমরা কখনো এই শব্দগুলো নিয়ে আমরা চিন্তা করি নাই, প্রতিবাদও করি নাই। কারণ এইভাবেই হিন্দু মুসলিম এই ভূখণ্ডে এইভাবেই একসাথে চলে আসতেছে যুগ থেকে যুগ থেকে। এখন আমরা এসে যে বিতর্কগুলো শুরু করেছি ভাষাগত নিয়ে, এই বিষয়গুলো হলো একটা পরিকল্পিত রাজনৈতিক প্রপাগান্ডা। মূলত আমাদের ভিতরে ভাষা নিয়ে কোনো বিভেদ ছিল না, আগেও ছিল না, এখনো নেই। তাহলে দেখা যাচ্ছে যে বাংলা ভাষা আসলেই মানে অন্যান্য বিভিন্ন দেশের ভাষা থেকে নেওয়া হয়েছে। যেমন আমরা বলে থাকি চেয়ার, তো আমরা ওইভাবে বাংলার সঠিকটা বলি না, চেয়ারের বাংলাটা কি, বা কেদেরা,
এটা আমরা বলি না। তো আলমারি, আলমারি তো ইংরেজি শব্দ বা পর্তুগিজ শব্দ যেটা। এছাড়া আর বেশি আপনার যেমন চা, চা চীনা থেকে এসেছে। তো মূলত বাংলা শব্দটা সরাসরি বাংলা ভাষা থেকে ওইভাবে আসে না, অন্য দেশ থেকে সেটা চলে আসছে। তো এছাড়া বিশেষ করে আমাদের বাংলা ভাষা সমৃদ্ধিতে আলেম সমাজের ভূমিকা বা অবদানকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আচ্ছা, এখানে একটু প্রশ্ন, সেটা আলেম সমাজের কি ভূমিকা। পাকিস্তান যখন এই দেশে ভাষা নিয়ে বিতর্কটা শুরু হলো, তখন কিন্তু শুধু উর্দু ভাষার জন্য শুরু হয় নাই। পাকিস্তান, ইন্ডিয়াতে কয়েকটি ভাষা, জাতীয় ভাষা আছে। পাকিস্তান যে প্রস্তাবটা করেছিল শুধু উর্দুকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করার, একটা ভাষাকে, তখন যদি দুইটি ভাষাকে জাতীয় হিসেবে ঘোষণা করতো তাহলে বিতর্কটা সৃষ্টি হয় নাই। পাকিস্তান একটি ভাষাকে বাদ দেওয়ার চেষ্টা করেছে, এই কারণে বিতর্কটা শুরু হয়েছে। তখন প্রথম যারা প্রতিবাদ করেছেন, মৌলানা আকরাম খাঁর কথা বলা যায়, উনি একজন আলেম মানুষ ছিলেন। জামাতে ইসলামের যিনি আমির ছিলেন প্রফেসর গোলাম আজম, উনি ডাকসুর জিএস ছিলেন, উনি এটা স্মারকলিপি পেশ করেছেন। এই দেশে ভাষা নিয়ে, বাংলা ভাষার জন্য প্রথম আলমরাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। পরবর্তী সময়ে আইসা ইতিহাসগত কারণে, মানুষের দখলদারিত্বের কারণে এই ইতিহাসটাকে তারা কি করেছেন, বিকৃত করে নিজেদের দখলে নিয়ে গেছেন, একটা বিষয়। আরেকটা বিষয় হলো আলেমরা এখানে কি অবদান রেখেছেন। এই পৃথিবীতে ভাষা তো আল্লাহর দেওয়া একটি দান, ভাষা কেউ তৈরি করতে পারে না। মানুষ মনের ভাষাটা যে প্রকাশ করে এটি আল্লাহর একটি ইশারায় সে প্রকাশ করে। আর এই বিষয়গুলো প্রত্যেকটা আলেম সমাজ তার নির্দিষ্ট ভাষাটাকে সে ওইভাবেই লালন করে এই সমাজে চলে আসছেন। এবং আলেমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা পালন করছেন আলেমরা। তখন হিন্দুরা কিন্তু বা বিধর্মী অন্যান্য ধর্মের লোকেরা কিন্তু এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই ভারত মহাদেশে আলেমদের ইতিহাস সবসময় ভাষার সাথে, রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানে কোনো সময় আলেমদেরকে বাদ দেওয়ার সুযোগ নেই। কিন্তু ইতিহাসে তো দেখা যাচ্ছে যে পাকিস্তানে যখন 52 সালে, তখন তারা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চেয়েছিল। তখন সেই প্রতিবাদে ছাত্র যারা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছিল, তারা সেটা প্রতিবাদ জানিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে জামাতে যে দলটা আছে সেটা তো তারা পাকিস্তানের সাথে তুলে ধরে, যে জামাত পাকিস্তানের সাথে একটা সংঘবদ্ধ বা তারা একসাথে হয়ে কাজ করে এই ভাষা নিয়ে, যে তারাও চেয়েছিল যে উর্দুই রাষ্ট্রভাষা হোক, বাংলাকে তারা এটা তার বিরোধিতা করেছিল। সে সম্পর্কে আপনি কি বলবেন? এটা একটা সুন্দর প্রশ্ন, কারণ আমাদের চিন্তায় আছে যে জামাত পাকিস্তানের একটি দল। জামাত তো পাকিস্তান তো ছিলই পাকিস্তান, পূর্ব এবং পশ্চিম দুইটা ভাগ ছিল। মূলত রাষ্ট্রটা ছিল কি পাকিস্তান কেন্দ্রিক। তো আমরা ছিলাম পূর্ব এবং তারটা হচ্ছিল কি পশ্চিম। তা আপনি এখানে ভাগ করার সুযোগ নেই। কিন্তু বলতে পারেন যে বাংলাদেশের যারা জামাত ইসলাম ছিল তারা কি বাংলা ভাষাটাকে চায় না উর্দু ভাষাটাকে চেয়েছিল। এই দেশে আল্লাহ দেওয়ার ভাষা থেকে আপনি যখন নিজের ভাষায় কথা বলবেন, তখন আপনি ইসলাম বোঝা সহজ, কোরআন বোঝা সহজ, হাদিস বোঝা সহজ। এই জিনিসটা সবচেয়ে প্রথম চিন্তা করেছেন কার? আলেমরা। জামাত ইসলামী এই চিন্তা করে অসংখ্য কিতাবাদি বই তারা কি করেছেন, উর্দু থেকে বাংলায় রূপান্তরিত করেছেন, অনুবাদ করেছেন। তারা যদি উর্দু ভাষাটাকে তারা গ্রহণ করতেন, তাহলে প্রফেসর গোলাম আজম স্মারকলিপি দিতেন না। এবং জামাত ইসলাম তার অসংখ্য হাজার হাজার প্রতিষ্ঠান তৈরি করেছেন, যেগুলি বাংলা ভাষার জন্য অবদান রেখেছে। অসংখ্য বই লিখেছেন যারা বাংলা ভাষায় এটা প্রকাশনা হয়েছে। তাহলে আমরা যদি এখন বলি যে তারা বাংলা ভাষা না উর্দু ভাষাকে চেয়েছিল, তাহলে এটা ইতিহাসের আরেকটা বিকৃতি আনা। বর্তমানে প্রেক্ষাপটে বাম রাজনীতি বনাম ধর্মীয় রাজনীতি, এই দুটি মেরুকণাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি, সুন্দর একটি প্রশ্ন। বাম রাজনীতি এবং ধর্মীয় রাজনীতি, আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাম একটা আদর্শ, এটা শুধু বাংলাদেশ কেন্দ্রিক নয়, এটা পৃথিবীর সব দেশেই বামের একটি আদর্শ রয়ে গেছে। আরেকটা হলো আপনি ইসলাম ধর্মের একটি আদর্শ। তো বাম কার তৈরি? বাম একটা লেনিনের তৈরি, কার্ল মার্ক্সের তৈরি। তাদের তৈরি করা হলো বাম চিন্তা এবং চেতনা, একটা ব্যবস্থাপনা তারা তৈরি করেছেন। বাম যারা রাজনীতি করেন, তারা স্টাডি করেন, লেখাপড়া করেন, তাদের একটা নির্দিষ্ট চিন্তা এবং চেতনা লালন করেন। আবার যারা ইসলামী রাজনীতি করেন, তারা ইসলামটাকে স্টাডি করেন, ওই ইসলামের আলোকে নিজের চিন্তা চেতনাকে লালন করেন। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যদি ধরেন, তাহলে ধরবেন জামাত ইসলামকে। কারণ বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে ক্ষমতায় বলয় তৈরি করে, পরে দল তৈরি হয়েছে, আদর্শকে প্রচার করে না। আওয়ামী লীগ সেম ঘটনা, তারা ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধুর একটি প্রভাবে রাজনৈতিক দল পরিচালিত হয়েছে, এই জন্য বড় দল তৈরি হয়েছে। একমাত্র আদর্শকে লালন এবং প্রচার প্রসার করে রাজনৈতিক দল তৈরি হয়েছে, প্রসারিত হচ্ছে জামাত, এবং সবচেয়ে বড় তারা এই অবস্থানে আছে। দ্বিতীয় অবস্থানে আছে বাম রাজনীতিগুলি। তারা তাদের কর্মী তৈরি করে, ক্যাডার ভিত্তিক সংগঠন পরিচালনা করে, তারা তার আদর্শটাকে মানুষের সামনে প্রচার করার চেষ্টা করে।
এখন দুইটার পার্থক্য কি? দুইটার পার্থক্য পরিষ্কার। বামদের চিন্তা চেতনা হলো তারা ধর্মে বিদ্বেষী, ধর্মকে বিশ্বাস করে না। আবার অন্যান্য দেশে আছে তারা ধর্ম বিদ্বেষী না, ধর্মে বিশ্বাস করে না। কিন্তু আমাদের দেশে যারা রাজনীতি করে বাম, তারা ধর্মে বিশ্বাস করেন এবং ধর্মে বিদ্বেষী, তাদের ভিতরে একটা চিন্তা চেতনা আছে। দুই রকম। আপনি ধর্ম বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু ধর্ম বিদ্বেষী জিনিসটা হলো কি করে একটা বিরাট বড় বৈষম্য তৈরি করে, মানুষের ভিতরে আক্রমণাত্মক ভাব তৈরি করে, মাঠে একটি কি হয়, সংঘর্ষ তৈরি হয়। এই জন্য এই দেশে, আমাদের দেশে বামদের রাজনীতি এখন আর টিকতেছে না। তারা একসময় বিরাট প্রভাব ছিল, জাসদের একটা বিরাট প্রভাব ছিল, কিন্তু এখন কি নাই, কমিউনিস্টদের একটা বিরাট প্রভাব ছিল, আস্তে আস্তে মাইনাস হয়ে গেছে। কারণ এই দেশের মানুষের রক্তের সাথে ইসলামের একটি চেতনা রয়ে গেছে, মুসলিমদের একটি চেতনা রয়েছে। হয়তো মুসলিমরা ইসলাম বুঝে না, এদেশের মুসলমানরা হয়তো জাতিগত মুসলিম, ইসলাম স্টাডি করে না, বুঝে না, কিন্তু তারা কি করে না, বামদেরকে তারা কখনোই গ্রহণ করে না। না করার কারণে এই দেশে আস্তে আস্তে বাম রাজনীতি কি হয়ে গেছে, বিভিন্ন দলের সাথে মিশ্রিত হয়ে গেছে। বিএনপির সাথে বাম আছে, আওয়ামী লীগের সাথেও বাম আছে, জাতীয় পার্টির সাথেও বাম আছে। বাম এখন আর নিজস্ব কোনো শক্তিতে তারা দাঁড়ানোর অবস্থায় নাই। কিন্তু দেখা যাচ্ছে যে এখনকার জেনারেশনে যারা আছে, যে জামাত এখন যারা করছে তাদেরকে রাজাকারের সাথে তুলনা করা হচ্ছে, বা দাড়ি টুপি থাকলেই তারা রাজাকার হয়ে যাচ্ছে বা জামাতের লোক হয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, আমরা 54 বছরে এদেশে যত নাটক সিনেমা তৈরি হয়েছে, যত সাংবাদিকতা তৈরি হয়েছে, সবকিছু বামদের নিয়ন্ত্রণে ছিল। যে জন্য নাটক সিনেমায় সবচেয়ে খারাপ যে লোকটি তার চিত্রায়িত করা হয়েছে, দাড়ি টুপিওয়ালা সবচেয়ে খারাপ লোক। কিন্তু এই 54 বছরে কোটি টাকা বিনিয়োগ করেও আপনি কিন্তু নতুন প্রজন্মকে সেই চিন্তা তাদেরকে তৈরি করতে পারছেন না। তারা কিন্তু বাম থেকে বের হয়ে আসছে। দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে নাটক সিনেমায় খারাপের অভিনয়ে, দর্শকের চুরের অভিনয় তাদেরকে দেখানো হলেও এই দেশের মানুষ গ্রহণ করে নিয়েছে কোনটিকে, দাড়ি টুপিওয়ালারাই সবচেয়ে ভালো সমাজের স্বীকৃত মানুষ। যদিও আমরা চেষ্টা করেছি টিভি এবং মিডিয়াতে, এটা মূলত কাজটা কি ছিল, বামদের কলকাতার যে বাম ছাড়া তাদের পরিকল্পনার একটি অংশ। রাশিয়ার বাম যারা, তারা এই কাজটা করে নাই। কলকাতার তৈরি করা যে বামগুলো, তারা চিন্তা করেছে যে আমাদের সংস্কৃতিতে কি আসুক, যে দাড়ি টুপিওয়ালারা সবচেয়ে খারাপ। ইন্ডিয়ান ফিল্মগুলি দেখবেন, ওইখানেও কিন্তু এই বিষয়গুলো ওইভাবে দেখানো হয়। আর আমরা ওইখান থেকে কি করছি, এই দেশে এটি নিয়ে আসার কারণে আমরা এই কাজগুলো এইভাবেই প্রচারিত এবং প্রসারিত করেছি। কিন্তু আমরা আশা করছি এবং দেখতেছি নতুন প্রজন্ম কি করতেছে, এই দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে তারা গ্রহণ করতেছে, বামদেরকে তারা কি করতেছে, তিরস্কার করতেছে। হ্যাঁ, আপনি এইমাত্রই যে বললেন যে ইন্ডিয়া যে মুভিগুলো আছে সেখানে দেখা যাচ্ছে যে তারা মানে মুসলিম যারা আছে তাদের বিদ্বেষী করে বা তাদের বিরোধী করে এমন ভাবে প্রচার করতেছে যে ইসলাম হলো জঙ্গি, মূলত ইসলামের জঙ্গি, তারা ইসলামের শত্রু, ইসলাম জনগণের শত্রু, পৃথিবীর শত্রু। এই হিসাবে আপনি কি বলবেন তাদেরকে? তো এটা তো এখন প্রমাণিত হয়েছে যে এই পৃথিবীর যতগুলো বড় বড় রাষ্ট্রদ্রোহী, এবারে যারা লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করছে, কেউ মুসলমান ছিল না। হিটলার, জি, খ্রিস্টান ছিল, সে মুসলমান ছিল না। আপনি লেনিন, কালমার্ক্স, যারাদের বড় বড় বিপ্লব হয়েছে, চীন বিপ্লব যারা তৈরি করেছেন, কেউ কি ছিল না, মুসলমান ছিল না। মুসলমানদের সমস্যাটা হলো কোথায়, আপনি যখন বাজারে একটি মহিলার পাশে দাঁড়িয়ে আছেন, কোন কারণে সে আপনার মহিলা পাশে আপনি দাঁড়িয়ে আছে, তখন কোনো একজন সাংবাদিক ছবি তুলে বললেন কি যে আমাদের এই ভাই মহিলা নিয়ে বাজারে ঘুরতেছে। আমাদের এই ভূখণ্ডে মিডিয়া ক্রাইমটা সবচেয়ে বেশি তৈরি করা হয়েছে। আর এই মিডিয়া কি করতে, তাদের দ্বারা পরিচালিত হওয়ার কারণেই মানুষদেরকে এই জঙ্গি হিসাবে প্রচার করা হয়েছে। আপনি একটি বই পড়বেন, সিক্রেটস অফ জৈনিজম, ওইখানে অনেকগুলি তথ্য দেওয়া হয়েছে যে এই পৃথিবীতে মুসলমানদেরকে জঙ্গি হিসাবে প্রচার এবং প্রসার করার জন্য কি কি পরিকল্পনা ইহুদিরা নিয়েছে। তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে। এখন যেটা হয়েছে, জামাত তো অনেক পুরাতন একটা দল, যুদ্ধের অনেক আগে তৈরি করা হয়েছিল, আওয়ামী লীগের অনেক আগে তৈরি করা হয়েছিল। আওয়ামী লীগ পরবর্তীতে দল গঠন করে বা বিএনপি পরবর্তী দল গঠন করে, তারা বিভিন্ন মিডিয়া তৈরি করে, কিন্তু জামাত কেন করলো না? এটি একটি মৌলিক প্রশ্ন। জামাত কেন, জামাত বাদ দিছি আপনি, আমরা জামাতকে বাদ দিয়েছি, ইসলামিস্টরা কেন মিডিয়া তৈরি করতে পারলো না? এখানে একটা তথ্য দিই আপনাকে একটি, যে আমরা বলি তাল গাছ থেকে দুপুরায় তাল পড়ছে, আসলে শব্দটি ভুল। তাল পড়ার পরে দুপুরায় উঠে। তাল গাছ একদম লাগাইছে, গাছে নার্সিং করছে, পরে তাল বড় হয়েছে, তাল পড়ছে, পরে শব্দ হয়েছে, পরে আমরা দৌড়ে তাল ধরতে গেছি। তদ্রুপ এই দেশের আলেম সমাজের কিছু ভুল আছে, তারা কি করে, যখন কোনো ইসলাম বিরোধী কাজ হয় তখন তারা দৌড়ায় যায়। কিন্তু যিনি ইসলাম বিরোধী কাজ করছেন, তিনি 100 বছর আগে এরকম গাছ লাগাইছেন, নার্সিং করছেন, পরে এই কাজটা সংগঠিত হয়েছে, তখন আলেমরা লাভ দিয়ে ওইখানে পড়ছে, যেখানে এই ঘটনা ঘটলো। কিন্তু যখন তারা এটা পরিকল্পনা নিচ্ছে,
তখন কিন্তু করতে পারে নাই, আলেমরা ধরতে পারে নাই, বিকল্প হিসাবে আলেমরা কোনো পরিকল্পনা গ্রহণ করতেও পারে নাই। এটা আলেম সমাজের একটা বিরাট ব্যর্থতা যে এখানে তারা এই জিনিসটাই হাতে হাত দিতে পারে নাই, মিডিয়াকে তারা গুরুত্ব দেয় নাই। আমরা তো আশাবাদী যে আগামী দিন এই পৃথিবীর নেতৃত্ব মিডিয়ার উপরে, এখনো চলতেছে মিডিয়ার উপরে, এখানে আলেমরা শক্তিশালী একটা অবস্থানে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী একটি আলোচিত এবং বিতর্কিত নাম, যেটা ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং জামাত, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? জি, একই বিষয়, এটি সেই মিডিয়ায় এইভাবে প্রসারিত করেছে যে এটি একটি আলোকিত। হ্যাঁ, অবশ্যই আলোচিতই তো আলোকিত হবে। জি, জামাত ইসলামের আপনি নেগেটিভ শব্দগুলো বারবার প্রচারণার কারণে আজকের এই ২৪-২৬ সালে এসে মানুষ জামাত ইসলামকে তারা গ্রহণ করে নিয়ে গেছে। জামাত ইসলাম যতটুকু নিজেদেরকে প্রচার করেছেন, জামাত বিরোধীরা ততটুকু তার চেয়ে বেশি প্রচার এবং প্রসার ঘটিয়েছেন এই দেশে। মানুষ জামাতকে এই কারণে তারা এখন কি করতেছেন, গ্রহণ করতেছেন। এই দেশের মানব রচিত যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটিকে এবার দেশের মানুষ দেখেছেন, তারা ক্ষমতা দেখেছেন, তাদের শাসন দেখেছেন। এখন মানুষ অধীর আগ্রহে আছে, আগামী একটি সময় আসবে যখন এই দেশের মানুষ জামাতের শাসন দেখতে অপেক্ষায় আছে। ৭১-এ জামাতের কিছু কালো দাগ রয়েছে, সেই দাগের জন্য জামাতকে এখনো জনগণ গ্রহণ করছে না কেন? সুন্দর একটি প্রশ্ন করছেন আপনি। ৭১-এর কারণে জামাতকে বাংলাদেশের মানুষ গ্রহণ করতে পারতেছে না, কি কি অপরাধের কারণে? তো এটি তো আমরা কিছুদিন আগে যে ট্রাইব্যুনাল হলো, জি, ট্রাইব্যুনালে জামাতকে বাংলাদেশ আইন তাদেরকে রাজনৈতিকভাবে অধিকার দিয়েছে রাজনীতি করার জন্য। যদি তাদের কোনো কালো দাগ থাকতো, কোনো অপরাধ থাকতো, তাহলে তাদের আইন তাদেরকে বৈধতা দিত না, এটা পরিষ্কার। এখন আসেন তাহলে মানুষ কেন গ্রহণ করতেছে না? মানুষ গ্রহণ করার পিছনে, না করার পিছনে কয়েকটি কারণের মধ্যে হলো জামাতের নির্দিষ্ট কি নাই, মিডিয়া নাই। ৭১-এর ঘটনাগুলো মানুষের সামনে সঠিকভাবে উপস্থাপন করা হয় নাই। একটি বিকৃত ইতিহাস ৭১-এর মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে রাজনৈতিক কৌশলে, ইন্ডিয়ার তৈরি করা মিডিয়ায়, প্রচারণায় এগুলিকে সামনে আনা হয়েছে। এদেশের মানুষ জামাতকে কখনোই ঘৃণা করে নাই, জামাতকে তারা গ্রহণ করেন। আরেকটি কারণ হলো সামাজিক বিভিন্ন কারণে, শক্তি প্রদর্শনের কারণে এই দেশে থাকতে হলে শক্তির প্রয়োজন হয়, লাঠিয়ালের প্রয়োজন হয়। জামাতকে ভালোবাসে কিন্তু ভোট দিতে আগ্রহ প্রকাশ করে না, এই শক্তি জামাতের দুর্বলতা থাকার কারণে। জামাতকে যুগে যুগে মানুষ গ্রহণ করেছে, আগামীতে আরো গ্রহণ করবে ইনশাআল্লাহ। কিন্তু তখন ৭১-এ তখন বাংলাদেশি মিডিয়া বলতে হাতে গোনা কয়েকটা ছিল। তারপরও কিন্তু বিদেশি যে মিডিয়াগুলো ছিল তারা কিন্তু সেটা যতটুকু পেরেছে তারা ক্যাপচার করেছে। কিন্তু বাংলাদেশ তখন তারা কিন্তু সত্যটা তুলে ধরেছে, কিন্তু বাংলাদেশে সেটা কেন নেগেটিভ ভাবে ছড়ানো হইলো? আচ্ছা, বাংলাদেশকে নেগেটিভভাবে ছড়ানো হয়েছে এর একটি কারণ আছে। আপনি একটি ফিল্ম আছে কার্গিল, তো ইন্ডিয়া পাকিস্তান যখন যুদ্ধ হয় কার্গিলের উপর তৈরি করে একটি ফিল্ম তৈরি করা হয়েছে। আপনি ফিল্মটি দেখলে অনেকগুলো তথ্য পাবেন ওইখানে। এই দেশের যুদ্ধটা মূলত ৪৭ সাল থেকে তৈরি হয়েছে। আমরা যদি খালি ৪৭ বাদ দিই তাহলে ৫২ আসবে না, ৭১ আসবে না, ২৪ আসবে না, ২৬ আসবে না। মূলত শুরু হয়েছে ৪৭ থেকে। তখন পাকিস্তান এই ভূখণ্ডকে ভাগ করার জন্য ডিভাইড অ্যান্ড রুল পলিসির অংশ হিসাবে এই মুসলিম জাতিকে দুটি ভাগ করতে হবে, না হলে শোষণ করা যাবে না। শাসন এবং শোষণ দুটি শব্দ। ইন্ডিয়ার মূলত ছিল যে এই অংশটাকে ভাগ করে শোষণ করার জন্য পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করা হয়েছে, যদিও একটি সময় অটোমেটিকলি আলাদা হতে বাধ্য। যেহেতু ৪৭ আলাদা হয়েছে, নির্বাচন হয়েছে ৭১-এ নির্বাচন হওয়ার পর জামাত শেখ মুজিবের কাছে, বঙ্গবন্ধুর কাছে বারবার প্রস্তাবনা পেশ করেছে, পাকিস্তানের কাছে প্রস্তাবনা পেশ করা হয়েছে, যেহেতু নির্বাচনে বিজয়ী হয়েছেন শেখ মুজিব, তাকে ক্ষমতা হস্তান্তর করা হোক, বুঝিয়ে দেওয়া হোক। যদিও পাকিস্তানে সেটা গ্রহণ করে নাই। এগুলি অনেক রাজনৈতিক খেলা আছে এখানে। ইন্ডিয়ার সাথে পাকিস্তানের অনেকগুলি গোপন চুক্তি আছে, এগুলি আমরা এখন যদি মিডিয়ায় বলি তাহলে আরো একটু বিতর্ক তৈরি হবে। আমরা চাচ্ছি না নতুন কোনো বিতর্ক সামনে আসুক। মানুষ আগামী দিন জামাতকে গ্রহণ করবে, এটাই আমরা বিশ্বাস করি। বলা হয় থাকে যে আজকে যে জেনারেশনটা আছে এই জেনারেশনকে যে তারা ৭১ দেখেনি, কিন্তু জামাত এই জেনারেশনকে যে তারা কি ভুল কিছু ইতিহাস শেখাচ্ছে কিনা? তো আপনার প্রশ্ন হলো যে জামাতকে ভুল ইতিহাস শেখাচ্ছে কিনা। আপনাকে আমি একটা সহজ প্রশ্ন করি। আমরা শুরুর সময় পড়তাম আলিফ বে তে সে, এখন আমরা পড়ি আলিফ বা তা সা। আমরা শুরুর সময় পড়ছি অনেক এলাকায় বয়শূন্য রে অন্তাস্ত র, এখন পরিবর্তন হয়ে বয়শূন্য র আসছে। তাহলে কি এটা ভুল পড়তেছি না আগেরটা ভুল ছিল? আমরা বলবো আগেরটাই ভুল ছিল, এখন আমরা কি করতেছি, সঠিকটাই আসতেছি। তদ্রূপ ৭১-এর ইতিহাস যেটা বিকৃত ইতিহাস ছিল মানুষের সামনে,
এখন নতুন প্রজন্ম তারা নতুন লেখাপড়া করতেছে, নতুন স্টাডি করতেছে, এদের যোগ্যতা অনেক যোগ্যতা। আমার বাবা একজন প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। এখন আমরা যারা আসছি, আমার বাবার ঘর থেকে যারা আসছি, তারা আমার বাবার সাথে একটু হলে বেশি শিক্ষিত, অনেক বেশি স্টাডি করার সুযোগ আছে। মানুষ এখন স্টাডি করতেছে মিডিয়া নির্ভর না, জাতীয় মিডিয়া নির্ভর না, অনলাইন মিডিয়া নির্ভর। অনলাইনে অনেক ইতিহাস আসতেছে, মানুষ নতুন করে জানতেছে, জানার সুযোগ হচ্ছে। এই জন্য নতুন প্রজন্ম আমাদের দিকে এভাবে হেমিওলানের বাসিওলার মতন ঝুঁকে আসতেছে এবং সামনে এভাবে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে কিছুদিন আগে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জামাতের সাথে বেশ কয়েকটি দল জোট বেঁধেছে। এর আগেও জামাত কিন্তু আপনার আওয়ামী লীগ, বিএনপির সাথে জোট বেঁধেছে, তখন জামাতকে বলা হতো রাজাকার। এটা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, দুইটি প্রশ্ন, একটি হলো জোট আর একটি হলো রাজাকার। জোট রাজনৈতিক সমীকরণে অনেক সময় অনেকের সাথে জোট হয়, রাষ্ট্রকে রক্ষা করার জন্য জোট হয়, নির্বাচনকে রক্ষা করার জন্য জোট হয়, আদর্শিক জোট হয় না, জোট হয় নির্বাচনী জোট। আরেকটি প্রশ্ন হলো যে কি যেন প্রশ্ন করেছিলেন আরেকটি, যে কেন বিএনপি আওয়ামী লীগ রাজাকার কেন? বিএনপি কেন জামাতকে রাজাকার বলতেছে, জামাতের সাথে তারা তো রাজনীতি করেছেন। এটি তো আপনি উত্তর দিয়ে দিলেন। জামাত বিএনপির সাথে জোটগতভাবে সরকার গঠন করেছে, তখন তাদের কি ছিল না, রাজাকারের কোনো প্রশ্ন ছিল না। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? পাইলাম হলো এই দেশের রাজনীতিতে নিজের প্রয়োজনে আমি যাকে ইচ্ছা তাকে ব্যবহার করতে পারবো। আমার প্রয়োজন শেষ হয়ে গেলে আমি কি করব, সেটাকে ছুঁড়ে ফেলে দেব। যেমন নৌকাতেই আপনি পার হয়েছেন নদী, এবার নৌকার মাঝিরে কি করে লাথি দিয়ে ফেলে দিলেন। এটা হলো বাংলাদেশের রাজনৈতিক একটি সংস্কৃতি। এর বাইরে এর কোনো কিছুই আমরা খুঁজে পাইনি। বিএনপি সরকার গঠন করার জন্য জামাতকে সাথে তারা নিয়েছেন। জামাতের প্রয়োজন ছিল সরকার গঠন করতে, জামাতকে ছাড়া তারা সরকার গঠন করতে পারতেছিল না, তারা নিয়েছে। জামাত সফল হয়েছে সরকারে গিয়ে মন্ত্রিত্ব নিয়ে, বিএনপি তারা ব্যর্থ হয়েছে। এই কারণে আজকের প্রজন্ম সেই ইতিহাস সামনে নিয়ে আসে যে জামাত বিএনপির সাথে সফল হয়েছিল, বিএনপি ব্যর্থ হয়েছিল। এখন সামনে সেই সফলতার অপেক্ষায় মানুষ অধীর আগ্রহে বসে আছে। দর্শক, এখন আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি করে আমরা আবার আপনাদের সাথে যুক্ত হচ্ছি। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আপনাদের সাথে যুক্ত হচ্ছি। ফিরে যাচ্ছি আবার আমাদের আজকের অতিথির কাছে, মাওলানা মোশাররফ হোসেনের কাছে। ভাই, জামাতের সাংগঠনিক শক্তি নিয়ে অনেক কথা হয়। স্থানীয় রাজনীতিতে তাদের প্রকৃত শক্তি এবং দুর্বলতাগুলো আসলে কোথায়? একটি মৌলিক প্রশ্ন, জামাতের রাজনৈতিক শক্তি এবং দুর্বলতাগুলি কোথায়? জামাত এই প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত যতগুলি কাজ করেছে, লোক তৈরি করেছে, একটি ক্যাডার ভিত্তিক এলিট লোকদের সাথে, শিক্ষিত লোকদের সাথে, শহরের লোকদের সাথে জামাত কাজ করেছে। যেহেতু তাদের সংগঠনটি ক্যাডার ভিত্তিক, এখানে তাদের লেখাপড়া করতে হয়, স্টাডি করতে হয়, সেইভাবে সংগঠনটি পরিচালিত হয়। এই সমাজের গ্রামীণ জনগোষ্ঠীর সাথে জামাতের সম্পর্কটা খুব গভীর করতে পারেনি। এদেশের মেজরিটি পার্সেন্ট লোক এখনো গ্রামগঞ্জে লঙ্গি পরিহিত অবস্থায়, শার্ট পরিহিত অবস্থায় চলাফেরা করে, দোকানে চার দোকানে আড্ডা দেয়। তাদের সাথে জামাতের সম্পর্কটা খুব গভীর না। আপনি দেখবেন জামাতের একটি মিছিল হলে সেখানে 90% লোক তাদের হয়তো পায়জামা পাঞ্জি পরানো, প্যান্ট শার্ট পরানো। একটি গণভিত্তিক রাজনৈতিক দলের মিছিলের 60% লোক হবে লঙ্গি পরা সাধারণ মানুষ। কিন্তু এখনো সেই জায়গায় জামাত যেতে পারে না। জামাতের এটি একটি ব্যর্থতা। হয়তো তাদের কৌশলগত কারণ, জামাতের যে রাজনৈতিক ধর্ষণ, ক্যাডার ভিত্তিক সিস্টেম, সেখানে হয়তো তারা এইভাবে আগাতে পারে না। এটা জামাতের একটি ব্যর্থতা হতে পারে। জামাত প্রচারণা করে থাকে যে তারা চাঁদাবাজি করে না, চাঁদাবাজির বিরুদ্ধে। তাহলে আপনারা কিভাবে চলেন? জি, জামাতের একটি মৌলিক প্রশ্ন। জামাতের গঠনতন্ত্রে এইগুলি উল্লেখ করা আছে। আপনি জামাতের গঠনতন্ত্র পড়েন, ওইখানে উল্লেখ করা আছে জামাতের যদি কর্মী হতে হয় তাহলে তাকে আয়ের মিনিমাম একটি অংশ তাকে সংগঠনকে দিতে হয়। জামাতের যারা রুকুন হয় তার আয়ের 5% সংগঠনকে দিতে হয়। এই দেশে যদি জামাতের 1 কোটি কর্মী থাকে, যদি 1 টাকা করে দেয় তাহলে 1 কোটি টাকা, 5 টাকা করে দিলে 5 কোটি টাকা। আমি তো মনে করি এই দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক সংগঠন জামাতের, কারণ প্রত্যেক জনশক্তি তার নিজস্ব আয় থেকে সংগঠনকে দান করে। আপনি যখন কোনো সংগঠনকে দান করবেন, সেই সংগঠন আপনি জীবন দিয়ে করবেন। এই জন্য জামাতের জন্য লোকজন জীবন দিয়ে দেয় জামাতের কর্মীরা। কেন? কারণ এর সাথে অর্থ তার জড়িত এবং তারা এটাকে ফরজ মনে করে। জামাতের লোকজন ফরজ মনে করে তার আয় থেকে সংগঠনের ফান্ডে দেওয়া, আর এটাই হলো জামাতের সবচেয়ে বড় আয়ের একটি উৎস। এর বাইরে তার কোনো উৎসের প্রয়োজনই হয় না। এখানে আমি আরেকটু বলতে চাই, যদি কোনো বেকার ছেলে
যদি জামাতে দলে যোগ দিতে চায়, তার তো কোনো আর্থিক সোর্স নাই, তো সে কি যোগ দিতে পারবে? আচ্ছা আচ্ছা, এখন আপনি আসেন, যিনি বেকার তিনি কি জামাত করতে পারবে না? তার তো অর্থ নাই, সে জামাত করবে কিভাবে? জি। সে যদি অর্থ নাই থাকে, একেবারেই না থাকে, তাহলে সে জামাতের মিনিমাম অংশ যদি না দিতে পারে, তার পকেট খরচ থেকে সে যদি মাসিক 5 টাকা দেয়, 5 টাকাই দেবে। যদি দিতে না পারে তাহলে সে জামাতকে টাকা দিবে না, তখন জামাত তাকে বিবেচনা করবে সে কি করবে। জামাতের কয়েকটি কাজের মধ্যে হলো 5টি কাজের মধ্যে একটি কাজ হলো তাকে জামাতের ফান্ডে তাকে নির্দিষ্ট আরেকটি অংশ দেওয়া। যার আয়ই নাই সে কি করবে? হ্যাঁ, সে আয় যখন তার নাই তখন সে সংগঠনকে তাই দিবে না, যখন আয় হবে তখন সে দিবে, কিন্তু ওয়াদাবদ্ধ থাকবে। সে ওয়াদা করবে আমি আয়ের 5% দিতে বাধ্য, যেদিন আয় হবে সেদিন দিবে। এখন তার আয় নাই, এখন সে দিবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, মানে তার যতক্ষণ পর্যন্ত সে আয়ের উৎস খুঁজে না পাচ্ছে, সে শারীরিকভাবে পরিশ্রম করে যাবে। জি। আচ্ছা, এখন আমরা আসছি জামাতের সব থেকে একটি যে কন্ট্রোভার্সিয়াল যে কথা বলে থাকে, যে জামাত ধর্ম ব্যবসা নিয়ে থাকে। রিসেন্টলি যে নির্বাচন হলো সেখানে বলা হয়েছিল যে জামাতে ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে, এটা কতটা সত্যতা? জি, একটা মূল একটা প্রশ্ন, সমাজের প্রচলিত প্রশ্ন, জামাত জান্নাতের টিকিট বিক্রি করে থাকে। আসলে জামাত জান্নাতের টিকিট বিক্রি করেন, টিকিট আল্লাহ বিক্রি করছেন। আপনি নামাজ পড়েন কেন? জান্নাতে যাওয়ার জন্য। রোজা রাখেন জান্নাতে যাওয়ার জন্য। জামাত এই কথাটি বলে যে আপনি যদি এই কাজগুলি করেন তাহলে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ কোরআন পাকে ঘোষণা করেছেন যে কি করো, তুমি যদি এই কাজগুলি করো, আল্লাহর রাস্তায় তুমি সংগ্রাম করো, আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। তুমি যদি এই কাজগুলি করো, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, তাহলে তোমাকে কি করা হবে? কঠিন আযাব থেকে রক্ষা করা হবে। তুমি যদি আল্লাহর রাস্তায় সংগ্রাম করো তাহলে বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া হবে। বেচা কেনার মূল কি? বিনিময়। আপনি আমাকে টাকা দিয়েছেন, আমার কাছ থেকে এই কলমটা কিনে নিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, এই জীবনটার জন্য আল্লাহর জন্য আবার ব্যয় করব, আমার সময় আমার মাল ব্যয় করব, আল্লাহ আমাকে বিনিময়ে জান্নাত দিবেন। এটাই জামাত বলে থাকে। জামাত এটা বলে নাই, কখনো কোনো দলিল পাবেন না যে জামাতের এখানে দাঁড়িপাল্লায় ভোট দিলে সে জান্নাত পাবে। জামাত বলে থাকে জামাতের যে কাজগুলো এইগুলি করলে আপনি জান্নাতে যেতে পারবেন, কিন্তু জান্নাত যাবেন এই পৃথিবীতে কারো এই কথা বলার সুযোগ নেই যে কে জান্নাত যাবে নাকি জাহান্নামে যাবে। কাউকে জামাত এই কথা বলে না যে আপনি জান্নাতে যাবেন। জি। এর সাথে ভোট দেওয়ার সাথে সম্পর্ক কি? আচ্ছা, জান্নাতের সাথে ভোট দেওয়ার সম্পর্ক কি? জামাত কখনোই বলে নাই যে আপনি ভোট দিলে জান্নাতে যাবেন। হ্যাঁ, জামাত এই কথাটা বলে, জামাত সত্যের পক্ষে, কল্যাণের পক্ষে ভোট চায়। এখন আপনি এই কল্যাণের পক্ষে ভোট দিলে এটার বিনিময় আখিরাতে পাবেন। অর্থাৎ যতটি ভালো কাজ করবেন, আপনি আমাকে সালাম দিয়েছেন বিনিময় পাবেন। রাস্তা থেকে একটি ময়লা পরিষ্কার করে উঠিয়ে ফেলেছেন, এটারও একটি বিনিময় পাবেন। আপনি যখন একটি সৎ, একটা ইনসাফ, একটা কল্যাণের পক্ষে ভোট দিয়েছেন, সমর্থন দিয়েছেন, আল্লাহ অবশ্যই কি করবেন? এর পুরস্কার পরকালে দিবেন। এটাই ইসলাম। কিন্তু জনগণের কাছে এই বিভিন্ন মিডিয়া তুলে ধরে রেখেছে, বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দেওয়ার সময় বলে থাকে যে জামাতকে ভোট দিলে তারা জান্নাত পাচ্ছে। এটা কি বিকৃত করা হচ্ছে বা এরকম কিছু করা হচ্ছে কিনা? আসলে এটি একটি আমাদের এই এআই এর টেকনোলজির যুগে এই বক্তব্যগুলিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয় নাই। জামাত কখনোই বলে না যে আপনি জামাতকে ভোট দিলে জান্নাতে যাবেন। জামাতের কাজগুলি বলা হয় জান্নাতে যাওয়ার একটি প্রক্রিয়া, জান্নাতে যেতে পারবে এই কাজগুলি করলে, কিন্তু জান্নাতে যাবে। আপনি কি টিকিট পাইছেন? হ্যাঁ ভাই। তাহলে আপনি যদি টিকিট না পান তাহলে কে পাইছে তারকে আমি নিয়ে যান আমার কাছে, আমি তার কাছে যেতে চাই, আমি একটি টিকিট তার কাছে নিয়ে আসি। আমি তো জান্নাতে যেতে চাই, আপনি যেতে চান, তো জান্নাতের টিকিট কার কাছে আসে? আমরা জামাত পাওয়া যায় জামাতের কাছে, তাহলে আমিও যাই। আসলে এটা একটা বিকৃত কথা বলা। এখন তো 5 বছরের জন্য যেহেতু নির্বাচন হয়ে গেছে বিএনপি, তো আগামী যে নির্বাচন হবে তখন যদি জামাত যদি বিজয়ী লাভ করে, তখন জামাত কি শরিয়া আইন চালু করবে কিনা? আচ্ছা, একটি বহুত আলোচিত একটি প্রশ্ন, শরিয়া। তো শরিয়া কাকে বলে? শরিয়া একটি আরবি শব্দ, এটির মূল হলো পথ, পদ্ধতি, বিধান। এখন জামাত এই বিধানগুলি চালু করবে কিনা? এই আমাদের দেশে শরীয়তের অধিকাংশ বিধানগুলো চালু আছে, হয়তো আমরা এটা জানি না। যখন আমরা বিয়ে করি শরীয়তের আইনে বিয়ে হয়, যখন তালাক হয় তখন শরীয়তের আইনে বিয়ে হয়, যখন আপনার পিতার সম্পদগুলি ভাগ হয় শরীয়তের আইনে ভাগ হয়। মৌলিক অধিকাংশ শরীয়তের আইনগুলো কি আছে এই দেশে প্রচলিত আছে। তাহলে এখন আপনি প্রশ্ন, তাহলে কিছু বিষয় আছে যেটা ফৌজদারি, চোরের হাত কাটা,
দর্শকের বিচার করা, এগুলি তো মৌলিক প্রশ্ন। এইটাকে কিছু মিডিয়া এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে যাতে মানুষ কি করে ইসলাম থেকে দূরে চলে যায়। কি করবে? ইসলাম প্রতিষ্ঠিত হলে শরিয়ত চালু হবে, হাত কেটে ফেলবে, দর্শকের বিচার হয়ে যাবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কারণে মানুষ যাতে ইসলাম থেকে দূরে সরে যায়। এই দেশের মিডিয়া আরেকটা কাজ করেছে যেটা আবু জাহেলরা করতো। তারা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনতে তোমরা যাইও না, কারণ যে শুনতে যায় সেই কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। এই জন্য মুশরিকরা মানুষদেরকে কোরআন শুনতে দিতে বাধা দিতেন। তদ্রূপ এই দেশের মানুষ মিডিয়া, কিছু মিডিয়া এমনভাবে প্রচারণা করা হয়েছে যে চোরের হাত কেটে ফেলবে, দর্শকের এই করা হবে, বিচার করা হবে। এখন প্রশ্ন আসেন, ইসলাম মৌলিক অধিকার দিয়েছে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান। যতক্ষণ আপনি এগুলি পূরণ করতে না পারবেন ততক্ষণ আপনি তার বিচার করতে পারবেন না। এখন আপনি ফতুয়া দিবেন আরএফএল এর একটি বদনা, আরএফএল কাদিয়ানি ব্যবহার করা যাবে না। এখন আমার প্রয়োজন বাথরুমে, ওয়াশরুমে আমার বদনা লাগবেই। আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে বিকল্প বদনা না দিতে পারবেন ততক্ষণ আমি কাদিয়ানিটা ব্যবহার করতে বাধ্য। এটাই তো ইসলাম। না যে ইসলাম ইনসাফের বাইরে হয়ে গেল। তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে আমার কিছু অধিকার দিয়েছেন। যেমন একজন সে চুরি করেছে, ইসলাম তাকে বলছে ঠিকই, তখন খোঁজ নাও কেন চুরি করেছে সে। যদি খাদ্যের জন্য চুরি করে, অভাবের জন্য চুরি করে, তাকে আগের অভাব অনটন দূর করার ব্যবস্থা করে দাও। রাষ্ট্র তার ব্যবস্থা করবে, তার কর্মসংস্থান রাষ্ট্র করবে। রাষ্ট্র করার পরে যদি চুরি করে তখন তার রাষ্ট্র তার বিচার করবে। তেমনি আপনি আসেন দর্শকের বিচার করবেন। একটা অবিবাহিত ছেলে দর্শন করলে তার ইসলাম একরকম সাজা দিয়েছে, বিবাহিত দর্শন করলে তার সাজাটা আরেক রকম হয়েছে। কেন? তার বিবাহের প্রয়োজন ছিল, তাকে সমাজ বিবাহ করতে সুযোগ দিচ্ছে না, তার অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছে না, রাষ্ট্র তার কর্মসংস্থান করে দিচ্ছে না। রাষ্ট্রের দায়িত্ব হলো তাকে আগে কর্মসংস্থান তৈরি করবে, তার বিবাহের ব্যবস্থা করবে, বিবাহকে সহজলভ্য করবে। এরপরে যদি বিবাহ করার পরে যদি দর্শন করে তখন তার বিবাহ কি দর্শনের বিবেচারটা নিয়ে আসবে। এবার আপনি আসেন আরেকটু সহজ করে, যদি আপনাকে ইসলাম বলছে প্রথমেই দর্শনের উপযোগী কাজগুলিকে বন্ধ করতে। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, লা তাফআল জিনা, এটা বলে নাই, জিনা করুন এটা বলে নাই, জিনার কাছেও যেও না। আপনি যে কারণে মানুষ দর্শন করে তার একটি কারণ হলো দর্শনে উদ্বুদ্ধ হওয়ার জিনিসগুলো আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। জিনার কাছে যাইতে নিষেধ করা হয়েছে, তার কারণ কি? এমন কোনো ঘটনা, এমন কোনো ভিডিও, এমন কোনো গান, এমন কোনো সিনারি সামনে আনা যাবে না, চিন্তায় আনা যাবে না, যেটা করলে মানুষ দর্শনে উদ্বুদ্ধ হয়। রাষ্ট্র ব্যবস্থা প্রথমে এই কাজগুলি বন্ধ করবে। আপনার শিক্ষায়, সংস্কৃতিতে কি করবে? প্রথমে এই শব্দগুলোকে এমনভাবে মানুষের সামনে তৈরি করবে যাতে মানুষ আসতে অটোমেটিকলি তার চিন্তা চেতনা কি করে দর্শন থেকে সে বের হয়ে আসতে পারে। আপনি যখন এভাবে তৈরি করতে পারবেন, একটা সময় গিয়ে আপনি যখন দেখবেন এই সমাজে কি হয়ে গেছে, দর্শন এবং চুরি এটি অটোমেটিকলি চিন্তা থেকে মানুষের মস্তিষ্ক থেকে ফেরত আসছে। এরপরে যদি দর্শন হয় তখন রাষ্ট্র তার ব্যবস্থা করবে, তার বিচার করতে বাধ্য হবে। এর আগ পর্যন্ত আপনি কিন্তু বিচার যদি করতে চান তাহলে আপনি কি হয়ে যাবেন? ইনসাফের বাহিরে হয়ে গেলেন। আপনি ইনসাফ করতে পারলেন না, কারণ আমার তো খাবার প্রয়োজন, আপনি আমাকে খাবার দিতে পারেন নাই, আমি চুরি করতে গেছি, আপনি কি করে আমার বিচার করেন? আপনাকে সেই ইসলাম অধিকার দেয়নি। তাহলে কি করতে হচ্ছে? আমাকে একটি কল্যাণমূলক রাষ্ট্র আগে তৈরি করতে হবে। মানুষের মৌলিক 5টি অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলোর আগে ঠিক করতে হবে। এরপরে আপনি বিচার করে দিকে যেতে পারবেন। আবার শোনা গিয়েছে যে জামাত যদি ক্ষমতায় আসে, মহিলা যারা আছেন তারা সবসময় পর্দা পরে থাকবে, তাদের এইভাবে বাইরে কোনো সুযোগ সুবিধা থাকবে না, চাকরি করতে পারবেন না বাইরে গিয়ে। তো আপনি এটা কিভাবে দেখেন? এখন আপনি আসেন, মহিলারা পর্দা করবে কিনা? পর্দা করবে না। পর্দা না, শুধু ইসলাম কোনো ব্যক্তির উপর কি জোর করে চাপিয়ে দেওয়ার অংশ না। এটাই আমরা বলি লা ইকরাহা ফিদ্দিন, দিনকে তোমরা কি করো না, কারোর উপর চাপিয়ে দিও না, জোরাজুরি করে তার উপর প্রতিষ্ঠিত করো না। যদি এরকম হতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ইসলামী রাষ্ট্র করতেন কোথায়? মক্কায়, ওনার জন্মভূমি মক্কায়। কিন্তু মদিনায় ইসলামী রাষ্ট্র করলেন, তার কারণ হলো মক্কার লোকদের ইসলামটাকে সেভাবে গ্রহণ করেনি, মদিনার লোক ইসলামকে গ্রহণ করেছে। কোনো বখুন্ডের লোক যদি ইসলামটাকে গ্রহণ না করে তার উপর আপনি ইসলামকে চাপিয়ে দিতে পারবেন না, এটা ইসলাম নয়। তদ্রূপ আপনি এই দেশের শিক্ষা সংস্কৃতিতে, আপনার নাটক, সিনেমায় যখন আপনি সেইভাবে সংস্কার আনবেন, মানুষ অটোমেটিকলি তার চিন্তার জগৎ পরিশুদ্ধ হবে, তো নিজেই কি করবে? পর্দার দিকে আসবে, নিজেই বোরকা গ্রহণ করতে বাধ্য হবে। যখন আপনি একটা সমাজ তৈরি হবে, যতক্ষণ আপনি সেই সমাজ তৈরি করতে না পারবেন ততক্ষণ কারো উপরে আপনি বলেন, আপনাকে জোর করে যে আমি টুপি মাথায় দিয়ে দিই, এখন আপনি কি টুপিটা রাখবেন? জোর করে এটা তো সম্ভব আপনি টুপি অপমান করবেন। আমি একটি মেয়েকে জোর করে পর্দা করে দিলাম, সে কি করলো? সে আর জীবনেও ইসলামের দিকে আসবে না।
কারণ তার ইসলাম তার ঘৃণা জন্ম নিবে। ইসলাম জোর করে চাপিয়ে দেওয়ার জিনিস নয়। ইসলাম হলো তার চিন্তার পরিশুদ্ধি আনতে হবে, চিন্তায় আনতে হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক। আমরা চেষ্টা করতেছি এই দেশে ইসলামটা চেষ্টা করতেছি এই দেশের মানুষের চিন্তার পরিশুদ্ধি আনয়ন। যেদিন মানুষের চিন্তার পরিশুদ্ধি আসবে সেদিন নিজ থেকে মানুষ এই পর্দাকে গ্রহণ করবে বলে আমরা আশা করি। তো এছাড়া দেখা যায় নির্বাচনের প্রচারণের সময় তখন অনেক কথা বলে থাকে, অনেক কথা দিয়ে থাকে যে এই উন্নয়ন কাজ করবে, ওইটা করবে, সেটা করবে, কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর যখন প্রার্থী বিজয়িতা লাভ করে তখন দেখা যাচ্ছে সেটা বিপরীত ঘটছে, মুদ্রা এপিঠ ওপিঠ হচ্ছে। এটা আপনি কি বলবেন? এখন রাজনৈতিক মাঠে আসলে অনেক অনেক কথা বলেন, অনেক ওয়াদা দেন। সেই ওয়াদাগুলো সে যদি পূরণ না করে, দুইটা কারণে, একটা যদি ব্যক্তির আকাঙ্ক্ষা না থাকে, উচ্ছা না থাকে, তাহলে সে অপরাধী। আর যদি রাষ্ট্রীয় পরিবর্তনের কারণে, রাষ্ট্রীয় কাঠামোর কারণে, বিধিবিধানের কারণে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে সে ব্যর্থ হয়, তাহলে সে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে যে আমি আমার চেষ্টা করেছি আপনাদের ওয়াদাগুলি পূরণ করতে, আমি এই কারণে, এই সমস্যাগুলির কারণে আমি আপনাদের ওয়াদাগুলি পূরণ করতে পারি নাই। জনগণ জানবে এই রাষ্ট্রের সমস্যাগুলো কোথায় আছে। আর না হলে সে যদি নিজের থেকে চেষ্টা না করে, নিজের ভুলের কারণে যদি না পারে, যোগ্যতার কারণে না পারে, তাহলে আল্লাহর কাছে সে জবাবদিহি করতে হবে। জনগণের কাছে জবাবদিহি করবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা জানি জামাত অনেক বড় একটি ইসলামী দল। তো এই জামাতের ইসলামী দলের সাথে অন্যান্য যে ইসলামী দলগুলো রয়েছে, সেই ইসলামী দলগুলো জামাতের সাথে জোট কিছু বেঁধেছে, কিছু বেঁধে নাই। তাদের অভিযোগ ছিল যে জামাত শরিয়া আইন চালু করবে না। এই বিষয়ে আপনার মন্তব্য কি? তো আসলে অভিযোগ অনেক অনেক কিছু দিতেই পারে, কারণ মানুষের অধিকার আছে অভিযোগ দেওয়ার, রাজনৈতিক দলগুলোরও অধিকার আছে তারা অভিযোগ দেওয়ার। তারা জোট বাঁধে নাই, জোট আসে নাই, এর অনেকগুলো মেরুকরণ আছে। প্রত্যেকে চিন্তা করে তার ক্ষমতার দ্বারস্থ হওয়া, কার সাথে গেলে ক্ষমতায় অংশগ্রহণ করা যাবে, ক্ষমতার পার্ট হওয়া যাবে। আর কেউ চিন্তা করে আদর্শিক ঐক্য হওয়া। আমাদের এই দেশে আদর্শিক ঐক্য হওয়ার চিন্তাটা মানুষের ভিতরে খুব কম। আপনি যদি প্রশ্ন করেন যে শরিয়া আইন না মানার কারণে জামাতের সাথে আসে নাই, তাহলে এই প্রশ্নটা ভুল। জামাত পরিষ্কার বলেছে যে এই দেশে প্রচলিত অনেকগুলি আইন শরীয়তের অংশ আছে, আর বাকি যে বিষয়গুলি রয়ে গেছে সেটি হলো এই দেশে যদি পরিবর্তন আনতে হয়, এই দেশে যদি সংবিধান পরিবর্তন করতে হয়, শরীয়ত আনতে হয়, তাহলে এই দেশের মানুষের শিক্ষা সংস্কৃতি আগে পরিবর্তন আনতে হবে। 54 বছর যাবৎ মানুষের চিন্তা চেতনায় যে বিষয়গুলো আপনি তৈরি করেছেন সেটা পরিবর্তন না এনে যদি আপনি এখানে জোর করে শরীয়ত চালু করে দেন, তাহলে সেটা টিকবে না। আপনাকে একটি প্রশ্ন করি আমি, আপনি যখন অঙ্ক করেছেন তখন শিখছেন কি আমার 10 টাকা, 100 টাকায় 10 টাকা সুদ হলে 1000 টাকায় সুদ কত আসবে। কিন্তু আপনি যদি অঙ্কটা এভাবে করতেন 100 টাকায় 10 টাকা জাকাত দিলে 1000 টাকায় জাকাত কত আসবে, তাহলে কিন্তু হতো কি আপনার মস্তিষ্কে জাকাত শব্দটা কাজ করতো, জাকাত শব্দটা শিখতেন, এটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করতেন। তদ্রূপ এই দেশে সুদকে সম্প্রসারিত করা হয়েছে, সুদকে শেখানো হয়েছে, কিন্তু জাকাতকে শেখানো হয়নি। আমাদের এই প্রজন্ম তৈরি হয়েছে, এই মানুষগুলির চিন্তা চেতনায় তৈরি হয়েছে শরীয়ত একটি ভিন্ন জিনিস। এই জন্য এই দেশের শিক্ষা সংস্কৃতিতে আপনাকে কি করতে হবে, আগে পরিবর্তন আনতে হবে, মানুষের চিন্তার জগৎ পরিবর্তন আনতে হবে, এরপরে মানুষ কি করবে, শরীয়তটা গ্রহণ করবে। যদি এই কারণে কোনো দল, ইসলামী দল জামাতের সাথে জোট করতে ব্যর্থ হয়, তাহলে এটা তাদের চিন্তার একটু ভুল হবে বলে আমি মনে করি। এবার দর্শক অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের যে অতিথি রয়েছে মোশাররফ হোসেন, ওনাকে সর্বশেষ একটি প্রশ্নের মাধ্যমে আজকে অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি। তো এখন জামাতকে রাষ্ট্র ক্ষমতায় টিকতে হলে জামাতকে কি করতে হবে বা কি করা দরকার? আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজনীতি একটি আলাদা পার্ট, সংগঠন একটি আলাদা পার্ট। জামাতকে যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে হয় তাহলে দুটি কাজ করতে হবে। জামাতকে একটি আধ্যাত্মিক সংগঠন হিসেবে আলাদা একটি পার্ট রাখতে হবে, রাজনৈতিক মাঠে আলাদা একটি পার্ট রাখতে হবে। এই নিয়ে বিভিন্ন কৃষক, শ্রমিক, মজুর, বিভিন্ন শ্রেণীর লোক এখানে সমবেত হবে। এখানে সাংগঠনিক সিস্টেম দুর্বল থাকবে, এখানে আলাদা একটা প্ল্যাটফর্ম থাকবে, তারা রাস্তায় মিছিল করবে, রাস্তায় স্লোগান দেবে, বিভিন্ন কাজগুলি করবে, আর আলাদা একটি সংগঠন থাকবে যেটা আধ্যাত্মিক সংগঠন হিসেবে পৃথিবীর অনেক দেশে এটা প্রচলিত আছে। আরেকটি বিষয় হলো আপনাকে এই রাষ্ট্র ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে সচিবালয়ের সচিবরা, রাষ্ট্রীয় যারা কর্মচারী আছেন তারা। এখন আপনি যদি বলেন, আমি যদি বলি যে জামাতকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য রাষ্ট্রের কর্মচারীদেরকে ব্যবহার করতে হবে, তাহলে কি হলো, একটি অপরাধকে সুপারিশ করা হলো। আমরা চাই না যে রাষ্ট্রীয় প্রশাসন নিয়ন্ত্রিত নির্বাচনের মধ্যে জামাত ক্ষমতায় আসুক। জামাত ক্ষমতায় আসবে এই দেশের মানুষের সমর্থন নিয়ে এবং আল্লাহর সাহায্য নিয়ে।
আল্লাহর জামাত এটা বিশ্বাস করে আপনি যতই সমর্থন করে আল্লাহর সাহায্য যতক্ষণ না আসবে ততক্ষণ জামাত ক্ষমতায় আসতে পারবে না। এটা হলো জামাতের মূল বিশ্বাস, যেহেতু ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন আপনি আসেন, তাহলে কি করতে হবে? একটি কাজ করতে হবে জামাতকে, সেটি হলো দুটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। রাস্তার জন্য, মাঠের জন্য, মিটিং মিছিলের জন্য আলাদা একটি প্ল্যাটফর্ম থাকতে হবে, যেখানে মানুষ রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। আরেকটি হলো সংগঠন পরিচালিত হবে, আধ্যাত্মিক সংগঠনের ধারায় পরিচালিত হবে। তাহলে আমার ব্যক্তিগত অভিমত হলো রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য একটি সহায়ক শক্তি তৈরি হবে। এখন যে কিছুদিন আগে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জামাত আসলে পরাজিত হয়েছে। পরাজিত হওয়ার পরও কিন্তু সামনে যে নির্বাচন আসবে, তখন জামাতকে কি করতে হবে ক্ষমতায় যেতে হলে? আচ্ছা, যাক, সুন্দর একটি প্রশ্ন। পরাজয় এবং বিপর্যয় দুটি শব্দ, ভিন্ন শব্দ। আমরা জানি উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উহুদ যুদ্ধটা হয়েছিল, এটা কিন্তু পরাজয় হয় নাই, কিছুটা বিপর্যয় হয়েছিল। আমরা এবার নির্বাচনে পরাজয় হয়েছি এই কথাটা বলা ভুল, কারণ এদেশের মেজরিটি লোক আমাদেরকে ভোট দিয়েছে। অনেক প্রার্থীকে চিনে না, কিন্তু দাঁড়িপাল্লাকে চেনে। এদের অসংখ্য লোক আমাদেরকে ভোট দিয়েছে। তার উদাহরণ আপনি ট্রেনের ছাদে, বাসের ছাদে, জাহাজের ছাদে লোকজনের যে স্লোগান ছিল, সেটা আমাদের সামনে এখনো ইতিহাস হয়ে আছে। তাহলে মানুষ ভোট দিয়েছে। এখন প্রশ্ন হলো আমরা এটাকে ধরে রাখতে পারছি কিনা। হ্যাঁ, আমরা মনে করি আমাদের কিছু কারণে হয়তো আমরা ধরে রাখতে পারছি না। রাষ্ট্র বিভিন্ন ব্যবস্থাপনার কারণে, বিভিন্ন আমলাতান্ত্রিক বিষয়গুলোর কারণে আমরা হয়তো সেভাবে ধরে রাখতে পারতেছি না। কিন্তু আমরা এখন যেটা আশা করি, যতগুলি লোক জামাতকে সমর্থন দিয়েছে, ভোট দিয়েছে, এই লোকগুলির পিছনে জামাত সর্বোচ্চ মেধা, শ্রম বিনিয়োগ করে তাদেরকে সাংগঠনিক স্ট্রাকচারের ভিতরে নিয়ে আসবে, তাদেরকে সুখে দুঃখে পাশে থাকবে। এদেশের মানুষ জামাতকে আবার ক্ষমতায় আনার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, তো ভাই আরেকটা আমি প্রশ্ন করতে চাই, সেটা হলো গিয়ে দেখা যায় যে বিগত যে সরকারগুলো ছিল দেশে, তো শোনা যায় যে যে তারা কোনো না কোনো দেশের কাঁধে ভর করে রাষ্ট্র গঠনে বা সরকার গঠন করে থাকে। জামাতও কি সেরকম কোনো দেশ বা একটা দেশের নাম বলা হয় তাকে আমেরিকার কাঁধে ভর করে নাকি তারা ক্ষমতায় এসে তারা রাষ্ট্র পরিচালনা করবে? আচ্ছা, এখন বলা হয়ে থাকে আর বলছে, দুই শব্দ রকম। আপনি তো অনেক কিছু বলতে পারেন, আমি এখানে বসে আপনার ব্যাপারে, পৃথিবীর ব্যাপারে অনেক কিছু ধারণা করতে পারি, কল্পনা করতে পারি, বলতে পারি। এটা আমার কোনো নির্দিষ্ট নীতিমালা নাই, বলার কোনো নির্দিষ্ট নীতিমালা নাই। কিন্তু বলছে, ক্লিয়ারেন্স দিছে, এইটা কোনো প্রমাণ নাই। জামাত ইসলামী এই দেশের মানুষের উপরে বিশ্বাস করে। জামাত কোনো পরাশক্তি, কোনো বিদেশি শক্তির সহযোগিতা নেয় না এবং বিশ্বাস করেও না। আমি আপনাকে একটি সত্য কথা বলি। আমাদের মীর কাসেম আলী সাহেব, ওনার ফাঁসি হয়েছেন। উনি আটকের 15 দিন আগে আমাদের সাথে একটা প্রোগ্রামে ছিলেন। আমরা প্রশ্ন করছিলাম যে আপনি কি দেশে চলে যাবেন, তখন সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, উনি এখন বাইরে ছিলেন, আপনি কি দেশে যাবেন, আপনাকে গ্রেফতার করা হবে? উনি বললেন, আমি কি চুরি করেছি? আমাকে গ্রেফতার করবে, আইন যদি আমার বিচার করে আইনের বিচার সম্মুখীন হব, আমি কি অপরাধী যে আমি ভয়ে পালিয়ে থাকবো? জামাত নেতারা যেখানে মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছেন হাসি মুখে, সেখানে জামাত বিদেশি শক্তির সহযোগিতায় ক্ষমতায় আসার চেষ্টা করবে, এই চিন্তা করাটা আমাদের জন্য একটি ভুল চিন্তা হবে। জামাত সবসময় দেশের মানুষেরও বিশ্বাস করে, দেশের স্বাধীনতার বিশ্বাস করে, দেশের মানুষের সার্বভৌমত্বটাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার জামাত তা করবে। আচ্ছা ভাই, ছোট্ট একটু প্রশ্ন করতে চাই, আপনার ব্যক্তিগত একটা প্রশ্ন, যদি মনে কিছু না করেন। জামাতে বলা হয় তাকে যে ইসলামী শরিয়া বা ইসলামী সুন্নাহ অনুযায়ী চলতে, যেমন দেখা যায় দাড়ি টুপি কজন, কিন্তু আপনার দাড়ি তো দেখে মনে হচ্ছে যে আপনি দাড়ি কাটেন। আচ্ছা, একটি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই জন্য যে আপনি আমাকে ব্যক্তিগত একটি প্রশ্ন করেছেন। আমি তাকেই ভাই বলে মনে করি যে আমার কোনো কাজ নিয়ে সমালোচনা করবে, পিছনে সমালোচনা করবে না, সামনে সমালোচনা করবে, সে আমার আপন ভাই। তো বিষয়টি হলো যে আমি একেবারেই, আমার দাড়ির আকৃতি এরকম। আমার ছোট ভাইয়ের দাড়ি যখন অনেক বড় ছিল, তখন আমার দাড়ি উঠে নাই। আমার দাড়ি উঠছে দেরিতে, এবং দাড়িটা আমার এইভাবেই আছে, দাড়ি আসছে আমার বেশি নাই। তো আমি দাড়ি কখন কাটি নাই, আমি ছোটো থেকে দাড়ি রাখছি। আমার পরিবারের সবাই এই সংস্কৃতিতে বড় হয়েছে। আমার ছেলে ক্লাস 9-10 পড়ে, সে দাড়ি এখনো, তার দাড়ি উঠতেছে, সে দাড়ি কাটবে না। আমরা এই সংস্কৃতি লালন করি। তো আমার দাড়ি আমি চেষ্টা করবো যে আমার দাড়িটা ছেড়ে দিতে, না কাটার জন্য। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। ধন্যবাদ ভাই এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের অনুষ্ঠান, রাজনীতির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। পরবর্তী পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন, ময়মনসিংহ টিভি। আপনাদের হোস্ট হিসাবে আমি আছি আবিদ হাসান সিজান।